করল। তোমার সঙ্গে কি মাহমুদ ভাইয়ের আবার ঝগড়া হয়েছে? অবাক হলো মেহেরিন। মাহমুদের সঙ্গে তার রিলেশনের কথা কখনো সোহাগকে জানায়নি সে। তাহলে সোহাগের হঠাৎ এমন প্রশ্ন করার মানে কি? নাকি নর্মালিই জিজ্ঞেস করছে সে? অফিসের সবাই জানে মাহমুদের সঙ্গে মেহেরিনের বনিবনা নেই। তাকে চুপ করে থাকতে দেখে সোহাগ নিচে থেকেই বলল, তোমার কথা মাহমুদ ভাই আমাকে বলেছে। এবার আগের চাইতে দ্বিগুণ বেশি অবাক হলো মেহেরিন। মাহমুদ বলেছে? কেন বলেছে? হঠাৎ কৌতূহল চেপে রেখে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, না, আজকে তার সঙ্গে আমার কোনো ঝগড়া হয়নি। তাহলে কেন তুমি এনাকে বিয়ের করার কথা বলেছ? তোমার কি মনে হয় না ব্যাপারটা লঘু পাপে গুরুদণ্ডের মতন হয়ে যাচ্ছে? তুমিও জানো রাতুলের মৃত্যু তার নিজের দোষে হয়েছে। এক্ষেত্রে মাহমুদ ভাইয়ের কিছু করার ছিল না। তাহলে কেন তুমি মাহমুদ ভাইয়ের কাছে ফিরে যাচ্ছ না? কেন তাকে কষ্ট দিচ্ছ? আমি জানি তুমি নিজেও কষ্ট পাচ্ছ, তবে কি লাভ ওনাকে এমন শাস্তি দিয়ে? আমি তাকে শাস্তি দিচ্ছি না সোহাগ, আমি তাকে মুক্তি দিচ্ছি। মানে কি? আই ক্যান্ট বি আ মাদার। টুপ করে দুফোঁটা অশ্রুবিন্দু গড়িয়ে পড়ল মেহেরিনের চোখ থেকে। এই দুফোঁটা অশ্রুর ভার যে কতটা দুর্বিষহ তা কেবল একটা মেয়েই বুঝতে পারবে। অথচ কি শান্তভাবেই না দাঁড়িয়ে আছে মেহেরিন। প্রবল ধাক্কা খেল সোহাগ। এটা কি করে সম্ভব? ভুল শুনেছে সে। মেহেরিন কি করে? মস্তিষ্ক গুলিয়ে এলো তার। মেহেরিন চোখ মুছে পূর্বের ন্যায় শান্ত গলায় বলল, আশা করি তুমি তোমার বন্ধুত্বের মর্যাদা রাখবে, মাহমুদকে এসব কথা জানাবে না। সোহাগ তখনও নিশ্চুপ। আকস্মিক শকটা কাটিয়ে উঠতে পারেনি। এত বড় কথা মেহেরিনের মতো ইমোশনাল মেয়ে কি করে চেপে রেখেছে এতদিন? হাউ ইজ দিস পসিবল? নরম কোমল কণ্ঠে বলল, মাহমুদ ভাই তোমাকে ভালোবাসে। মেহেরিন ম্লান হাসল, বলল, তাই বলে আমি তো আর তাকে সারা জীবন দুঃখের সাগরে ভাসিয়ে দিতে পারি না। একটা বাচ্চার জন্য আমার বাবা আমার মাকে ছেড়ে চলে গিয়েছিল। আমি জানি সন্তানদের আকুতি ঠিক কতটা গভীর হতে পারে। আমার বাবাকে দিয়েই বুঝেছি। আমি চাই না মাহমুদের জীবনে সেরকম কোনো আফসোস থাকুক। আমি চাই ও সবকিছু দিয়ে সারা জীবন পরিপূর্ণ থাকুক। আমার ভাগের সুখটুকু সৃষ্টিকর্তা ওকে দিক। মন্ত্রমুগ্ধের মতন মেহেরিনের মুখের দিকে চেয়ে রইল সোহাগ। বদরাগী মাথামোটা গম্ভীর স্বভাবের এই মেয়েটা ঠিক কতটা গভীরভাবে একটা মানুষকে ভালোবাসতে পারে সেটা নিজের চোখে না দেখলে সে বিশ্বাসই করত না। কোনো প্রতি উত্তর করতে পারল না সোহাগ। তার কষ্ট হচ্ছে, অনেক বেশি কষ্ট হচ্ছে। এত গভীর ভালোবাসা, তবুও কেন এত বিরহ? কেন? আশ্চর্য নিষ্ঠুর পরিহাস। সেদিন রাতে হাঁটতে হাঁটতে প্রায় বাসা পর্যন্ত মেহেরিনকে এগিয়ে দিল সোহাগ। যাত্রা পথে সে জানতে পারল খুব শীঘ্রই চাকরি ছেড়ে দিয়ে দেশের বাইরে সেটেল হওয়ার প্ল্যান করছে মেহেরিন। তার এই সিদ্ধান্তের সাথে কোনোভাবেই একমত হতে পারল না সোহাগ। আপত্তি জানিয়ে বলল, আমার মনে হয় মাহমুদ ভাইকে সবটা খুলে বলা উচিত। মেহেরিন নিজের সিদ্ধান্তে অটল থেকে বলল, আই ডোন্ট থিঙ্ক সো। সোহাগ হাল ছাড়ল না। মেহেরিনকে পুনরায় বোঝানোর চেষ্টা করল সে। শান্ত কোমল কণ্ঠে বলল, দেখো মেহেরিন, অ্যাজ আ ফ্রেন্ড আমি সবসময় তোমার একজন ওয়েল উইশার। আমি চাই তুমি ভালো থাকো। সেই জন্যই বলছি, তুমি প্লিজ একটাবার কথাগুলো মাহমুদ ভাইয়ের সাথে আলোচনা করে দেখো। তারপর দুজনে মিউচুয়াল একটা ডিসিশন দাও। ওনাকে অন্ধকারে রেখে এভাবে একা একা ডিসিশন নেওয়াটা কিন্তু ঠিক হচ্ছে না। মেহেরিন হাসল। সোহাগের কথার সার মর্ম করলে ইনডাইরেক্টলি তাকে মাহমুদের কাছে ফিরে যাওয়ার কথা বলছে সে, যেটা মেহেরিনের পক্ষে কখনোই সম্ভব নয়। অন্যদিকে মুখ ফিরিয়ে মলিন কণ্ঠে বলল, একটা মানুষ ছোটবেলা থেকে কখনো তার বাবা মাকে কাছে পায়নি। মা বাবার আদর কি জিনিস অনুভব করার সৌভাগ্য তার হয়নি। চাচার কাছে মানুষ হয়েছে। এসব কিছুর পরেও তার জীবনের একটা সন্তান থাকবে না, এটা তো তার প্রতি অবিচার হয়ে যাবে সোহাগ। কিছুক্ষণের জন্য বাক শূন্য হয়ে গেল সোহাগ। মেহেরিনের জটিল চিন্তা ভাবনাগুলো তার মস্তিষ্ক যন্ত্রণা ধরিয়ে দিচ্ছে। অসহ্য লাগছে। মানুষের জীবনে কেন এত জটিলতা? আরেকটু সহজ হলে কি এমন ক্ষতি হতো? গম্ভীর গলায় বলল, এ তো তোমার পারসেপশন। হতে পারে অপর দিকের মানুষটার কাছে তুমিই সব।
মেহেরিন ফুপিয়ে উঠল। দুহাতে মুখ ঢেকে হু হু করে কেঁদে ফেলল সে। নিজের অক্ষমতা প্রতিটা মুহূর্তে তাকে মৃত্যু যন্ত্রণার চাইতে বেশি কষ্ট দিচ্ছে। তার সেই যন্ত্রণার ছিটে ফোটাও আন্দাজ করতে পারছে না সোহাগ। সবাই কেবল তার বাইরের কঠোর রূপটাই দেখছে, ভেতরে কি চলছে তা কেবল সেই জানে। সোহাগ তার কান্নারত মুখপানে চেয়ে বলল, মামুন ভাই তোমাকে ভীষণ ভালোবাসে মেহেরিন। মানুষের সব সময় সবার অগোচরে সেফ গার্ড হয়ে তোমাকে রক্ষা করেছে, নিজের সেফটি বাদ দিয়ে সবার আগে তোমার কথা ভেবেছে। তাহলে সেই মানুষটার জীবনে তুমি থাকবে না, এর চেয়ে বড় অপ্রাপ্তি তার জন্য আর কি হতে পারে? তুমি প্লিজ আরেকবার ভেবে দেখো। কান্না থামিয়ে আত্মসংবরণ করে নিল মেহেরিন। চোখ মুছে বলল, অপ্রাপ্তি আর আফসোস দুটো আলাদা জিনিস। সব মানুষের জীবনেই কিছু না কিছু অপ্রাপ্তি থাকে। আমার জীবনেও আছে, তোমার জীবনেও আছে। তেমনি মাহমুদের জীবনেও না হয় কিছু রইল, এতে ক্ষতি কিছু নেই, কিন্তু আফসোস বড় বেদনাদায়ক। একটা মানুষকে ভেতর থেকে শেষ করে দেয়। আমি চাই না মাহমুদের জীবনে কোনো আফসোস থাকুক। ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল সোহাগ, হাল ছেড়ে দিল। মেহেরিনকে বোঝানো অসম্ভব, নিজের সিদ্ধান্ত থেকে এক পাও নড়বে না সে। মৌন মুখে তাকে বিদায় জানিয়ে বাসার দিকে পা বাড়ালো সে। পরের দিন সকালের ঘটনা। ইরফান সাহেবের বেডের পাশে বিনীত ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন মেহেরিন। কেবল সে নয়, মাহমুদ, এনা, সোহাগ, এরা সবাই আছে। ডিফেন্স মিনিস্ট্রি থেকে প্রতিরক্ষা মন্ত্রী এবং তার ছেলে এসেছেন ইরফান সাহেবের সঙ্গে দেখা করতে। এই মুহূর্তে ছেলেটির নজর মেহেরিনের দিকে। আসার পর থেকেই খুঁটিয়ে খুঁটিয়ে মেহেরিনকেই দেখছে সে। মেহেরিনের পরনে নীল রঙের ফুল স্লিভ গেঞ্জি আর কালো জিন্স, মাথার চুলগুলো বেনি বাঁধা, ধীরে স্থির চাহনি আর গম্ভীর মুখভঙ্গি, সব মিলিয়ে মুগ্ধ পরিদর্শনকারী যুবকটি। ভেতরে ভেতরে অস্বস্তি বোধ করল মেহেরিন। যুবকটি মন্ত্রীর ছেলে না হয়ে অন্য কেউ হলে ইতিমধ্যেই এক চোট হয়ে যেত তার সঙ্গে, কিন্তু এই মুহূর্তে একান্ত অনিচ্ছা সত্ত্বেও সহ্য করে নিতে হচ্ছে তাকে। না করে উপায়ও নেই, মন্ত্রীর ছেলে বলে কথা। এদিকে যাওয়ার আগে যুবকটি হঠাৎ করেই মেহেরিনকে পার্সোনালি কফি খাওয়ার প্রস্তাব দিয়ে বসল। মন্ত্রী মহোদয়ের জরুরি মিটিং থাকায় উনি আগে ভাগেই বেরিয়ে গেছেন। যুবকটির নাম মিনহাজ বিন শায়েদ। মন্ত্রীর ছেলের পরিচয় ছাড়াও তার আরও একটি পরিচয় আছে। পেশায় তিনি একজন অ্যাডভোকেট, সদ্য আইন পাশ করে বেরিয়েছেন। অল্প কিছুদিন হলো রাজনীতিতে যোগদান করেছেন। 28 বছর বয়সী অবিবাহিত যুবক। ভেতরে ভেতরে রাগ হলেও প্রফেশনালি ব্যাপারটাকে হ্যান্ডেল করতে চাইল মেহেরিন। বিনয়ী কণ্ঠে বলল, সরি স্যার, আই ক্যান্ট, দিস ইজ নট ফেয়ার। সরাসরি প্রত্যাখ্যানে খানিকটা বিব্রত হলো শায়েদ। আফটার অল হি ইজ গুড লুকিং হ্যান্ডসাম ইয়াং ম্যান। কারো মুখ থেকে না শুনতে অভ্যস্ত নয় সে, কিন্তু মেহেরিনের পরের কথাগুলো শুনে মুখের হাসি পুনরায় উদয় হলো। মেহেরিন হালকা হেসে বলল, কিছু মনে করবেন না স্যার, আসলে হসপিটালে অনেক ধরনের মানুষ আসা যাওয়া করে। এখানে বেশিক্ষণ থাকা আপনার জন্য নিরাপদ নয়। তাছাড়া একজন এজেন্ট হিসেবে সবার আগে আপনার সিকিউরিটি এনশিওর করা আমার দায়িত্ব। প্রশংসার দৃষ্টিতে সামনে দাঁড়ানো সুন্দরী, কনফিডেন্ট, দায়িত্বশীল মেয়েটির দিকে চাইল শায়েদ। মুচকি হেসে বলল, ডোন্ট ওয়ারি মিস মেহেরিন, ইউ হ্যাভ পার্সোনাল সিকিউরিটি ফোর্স। ওরা বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে। মনে মনে বেশ বিরক্ত হলো মেহেরিন। এ কোন মুসিবতে পড়ছে সে? এই মুহূর্তে প্রস্তাব নাকচ করার মতন অন্য কোনো উপায় মাথায়ও আসছে না। মৌন মুখে চুপচাপ দাঁড়িয়ে রইল। তাকে চুপ থাকতে দেখে শায়েদ পূর্বের কথার রেশ টেনে বলল, আশা করি এবার আর আমার সঙ্গে যেতে আপনার কোনো আপত্তি নেই। ঠিক আছে, চলুন। বাধ্য হয়ে রাজি হতে হলো মেহেরিনকে। অসম্ভব বিরক্ত লাগছে তার। গায়ে পড়া লোক সোহাগ, মাহমুদ, এনা তিনজনেই আর চোখে ব্যাপারটা লক্ষ্য করেছে, কিন্তু তিনজনেই চুপ। ইরফান সাহেব একটু আগে নিজে শায়েদের সঙ্গে মেহেরিনের পরিচয় করিয়ে দিয়েছেন। এনএসআই প্রধানের মেয়ের সঙ্গে মন্ত্রীর ছেলের কথোপকথন, অন্য কারো হস্তক্ষেপ করার অবকাশ নেই। কিন্তু মাহমুদের ব্যাপারটা একদম ভালো লাগছে না। শায়েদকে খুব একটা সুবিধের লাগছে না তার। অভিজাত চেহারার মাঝেও কোথায় যেন একটা অসৎ ভাব।
আর চোখে মেহেরিনের দিকে চাইল সে। মুখ দেখেই বোঝা যাচ্ছে মেহেরিন বেশ বিরক্ত। নিজের অজান্তেই ঠোঁটে হাসি ফুটে উঠল মাহমুদের। নিশ্চিন্ত মনে ব্যাপারটা পুরোপুরি মেহেরিনের ওপর ছেড়ে দিল সে। 2-3 দিন পরের ঘটনা। নিজের ডেস্কে বসে কাজ করছিল মাহমুদ। আগামী মাসে তাদের নতুন করে একটা মিশন আছে, সেটার কাজ নিয়েই ব্যস্ত সময় পার করতে হচ্ছে তাকে। কাজের মাঝখানে সোহাগ হঠাৎ ছুটে এসে জানালো শাহিদ মিসিং। তার কল লিস্টে সর্বশেষ নাম্বার মেহেরিনের। আজকে সকালে অফিস থেকে মেহেরিনকে পিক করে নেয় সে। তারপর থেকেই মিসিং। মাহমুদ হাঁ করে কিছুক্ষণ সোহাগের মুখের দিকে চেয়ে রইল। মেহেরিনকে পিক করে নিয়েছিল মানে? 2 দিন নিশ্চয়ই মেহেরিনের সঙ্গে এতটা ঘনিষ্ঠ হয়ে যায়নি যে অফিস থেকে তাকে পিক করে নেবে। তাহলে ঘটনাটা কি? মেজাজ খারাপ হয়ে গেল তার। হতবিহ্বল ভাব কাটিয়ে দ্রুত প্রশ্ন করল সে। ফোন ট্র্যাক করা গেছে? জি, একটা রেস্টুরেন্টের লোকেশন। পুলিশ সেখানে গিয়েছে, কিন্তু সায়েদকে পাওয়া যায়নি। মাহমুদ আতঙ্কিত মুখে ফের প্রশ্ন করল। মেহেরিন? মেহেরিন কোথায়? আকস্মিক চেহারার রং পরিবর্তন হয়ে গেল সোহাগেরও। টিভি নিউজে কেবল শাহিদের মিসিং হওয়ার খবরই প্রকাশ হচ্ছে, কিন্তু মেহেরিনের কথা কেউ বলছে না। এই কথাটা সোহাগের মাথায়ও আসেনি। মলিন মুখে কিছু বলতে যাচ্ছিল মাহমুদ, তার উত্তর বুঝতে পেরে বলল, জলদি মেহেরিনের ফোনের লোকেশন ট্র্যাক করার ব্যবস্থা করো, কুইক। তার কথা মতো কাজ শুরু করে দিল সোহাগ। মাহমুদ হাতের কাগজপত্র রেখে দ্রুত কন্ট্রোল রুমের দিকে ছুটল। অল্প কিছুক্ষণের মধ্যেই লোকেশন ট্র্যাক করা হলে অবাক হয়ে একে অপরের দিকে চাইল মাহমুদ এবং সোহাগ। মেহেরিনের বাসার লোকেশন শো করছে, তার মানে মেহেরিন বাসায়। একসঙ্গে অফিস থেকে বেরোলো দুজনে। বাসার বাইরে দাঁড়িয়ে লাগাতার বেল টিপছে মাহমুদ। সোহাগও শঙ্কিত মুখে তার পাশে দাঁড়িয়ে আছে। মিনিট 2 বাদে হেলে তুলে দরজা খুলল মেহেরিন। বাইরে সোহাগ এবং মাহমুদ দুজনকে দেখে অবাক হয়ে বলল, কি ব্যাপার তোমরা? স্বস্তির নিঃশ্বাস ফেলল মাহমুদ। গম্ভীর গলায় বলল, এতক্ষণ লাগলো যে? ঘুমিয়েছিলাম। সোহাগ এবং মাহমুদ ফের আরেকবার একে অপরের দিকে চাইল। দুজনেই কনফিউজড। মেহেরিনকে কি শাহিদের মিসিং হওয়ার খবরটা পায়নি? এই অবস্থায় সে ঘুমাচ্ছে কি করে? জলদি চেঞ্জ করে এসো, আমাদের হাতে বেশি সময় নেই। মানে সিরিয়াস কিছু? মিস্টার সাইদ মিসিং? হোয়াট? আমার সঙ্গে তো সকালেই দেখা হলো। দুজনে কি একসঙ্গে বেরিয়েছিলে রেস্টুরেন্ট থেকে? না, আসলে একটু ঝামেলা হয়েছিল, তাই আমি আগেই বেরিয়ে গেছিলাম। খানিকটা অস্বস্তি বোধ করলো মেহেরিন। শাহেদ আজকে রেস্টুরেন্টে খুবই জঘন্য 2টো প্রস্তাব দিয়েছে তাকে। প্রথমে প্রেম, তারপর একেবারে সরাসরি রুম ডেট। লজ্জায় মাহমুদের সামনে কথাগুলো বলতে পারল না সে, কিন্তু মাহমুদ ছাড়ল না। কৌতূহলী গলায় জিজ্ঞেস করলো, ঝামেলা? ভদ্রলোক আমাকে প্রপোজ করেছিলেন। উই হ্যাড এ এগ্রিমেন্ট। হি ইউজড সাম ভার্গার ওয়ার্ড, দেন আই স্পেন্ট হিম। বিব্রত মুখে জবাব দিল মেহেরিন। ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল মাহমুদ। সে ধারণাই করতে পারেনি এত অল্প সময়ে শাহিদ এত দূর এগোবে। সোহাগ দাঁতে দাঁত চেপে বলল, ভদ্রলোক? একটা মেয়ের পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করা একটা অসভ্য বদমাশকে তুমি ভদ্রলোক কেন বলছো মেহেরিন? আমি তো প্রথম দিনই বুঝেছিলাম বেটার চরিত্রের দোষ আছে। জবাবে মেহেরিন কিছু বলতে যাচ্ছিল, মাহমুদ তাকে থামিয়ে দিয়ে বলল, এটা আর্গুমেন্টের সময় নয়, তাড়াতাড়ি রেডি হয়ে এসো প্লিজ। আমাদের খুব দ্রুত সাইদ সাহেবকে খুঁজে বের করতে হবে। তার কথা মতো চুপচাপ চেঞ্জ করতে চলে গেল মেহেরিন। সোহাগ বিরক্ত মুখে বলল, আমরা কেন শয়তানটাকে খুঁজতে যাচ্ছি মাহমুদ ভাই? এরকম শয়তান 2-1টা মিসিং হলে দেশ বেঁচে যাবে। এদের জন্যই তো দেশের এত অধপতন। আমি তো খুশিই হব না পাওয়া গেলে। বোকার মতন কথা বলো না তো সোহাগ। ওর কিছু হলে মেহেরিন ফেসে যাবে, তাই যেভাবেই হোক ওকে আগে খুঁজে বের করতে হবে। আচমকাই চুপসে গেল সোহাগ। মাহমুদ ঠিকই বলেছে, শাহেদের কিছু হলে সত্যি সত্যি ফেসে যাবে মেহেরিন। কল লিস্টে সবার শেষে মেহেরিনের নাম্বার, তার উপর সর্বশেষে মেহেরিনের সঙ্গেই দেখা গেছে তাকে। তাই যেভাবেই হোক শাহেদকে খুঁজে বের করতে হবে। মেহেরিন রেডি হয়ে একসঙ্গে বেরোলো 3 জন। 3 জনের চেহারাতেই দুশ্চিন্তার ছাপ। কি হবে শাহেদকে খুঁজে না পাওয়া গেলে?
শাহেদের ব্যাপারটা মাথায় ঢুকছে না মেহেরিনের। একটা মানুষ হুট করে কিভাবে গায়েব হয়ে গেল? মেহেরিন যখন রেস্টুরেন্ট থেকে বেরিয়েছিল তখনও শাহেদের সঙ্গে তার পার্সোনাল বডিগার্ডরা ছিল। এর মাঝখানে সে উধাও হলো কি করে? চিন্তিত মুখে মাহমুদের পেছন পেছন এগিয়ে চলল সে। এই মুহূর্তে ইরফান সাহেবের সঙ্গে দেখা করার জন্য হসপিটালে যাচ্ছে তারা। সেখান থেকে বুদ্ধি পরামর্শ করে সেই অনুযায়ী মিশন শুরু করবে। ধ্যান ভাঙল মাহমুদের ডাকে। গাড়িতে ওঠার সময় মাহমুদ ফিসফিস করে বলল, সত্যি করে বলো তো, শ্যুট করে দাওনি তো আবার? ধারালো দৃষ্টিতে তার দিকে চাইল মেহেরিন। তার শক্ত চেহারা দেখে সঙ্গে সঙ্গেই আত্মসমর্পণের ভঙ্গিতে হাত উপরে তুলে ফেলল মাহমুদ। হেসে উঠে বলল, ঠিক আছে, সরি, বাট আই এম স্টিল কনফিউজড। মেহেরিন বিরক্ত হয়ে দৃষ্টি ফিরিয়ে নিল। সোহাগকে দ্রুত গাড়ি স্টার্ট দিতে বলে চুপচাপ পেছনের সিটে গিয়ে বসল। মাহমুদ আর বেশি খাটালো না, সোহাগের সঙ্গে বসে টুকটাক আলোচনা শুরু করে দিল। হসপিটালে পৌঁছানোর আগেই হঠাৎ তার কাছে খবর এলো মেহেরিনের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়েছে। বেশ কিছুক্ষণের জন্য তবদা খেয়ে গেল মাহমুদ। মন্ত্রীর ছেলে না হলে শুধুমাত্র সন্দেহের উপর ভিত্তি করে এত দ্রুত লিগ্যাল অ্যাকশন নেওয়া সম্ভবই ছিল না। মেজাজ খারাপ হয়ে গেল। কপালের রগ চেপে নিজেকে শান্ত করল সে। পেছন ফিরে মেহেরিনের দিকে এক ঝলক চাইল। সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে শুয়ে আছে। চুপি চুপি সোহাগের সাথে বিষয়টা আলোচনা করল। সোহাগ বোকার মতো কিছুক্ষণ চেয়ে থেকে বলল, এখন তাহলে কি হবে স্যার? দেরি করল না মাহমুদ, দ্রুত সিদ্ধান্ত নিয়ে নিল। শান্ত কণ্ঠে দিয়ে বলল, গাড়ি ঘোরাও, আমার বাসার দিকে চলো। রাত ৯টা। মাহমুদের বেডরুমে রাগত মুখে বসে আছে মেহেরিন। দুপুর থেকে তাকে এখানে বন্দি করে রেখেছে মাহমুদ। বাইরে যাওয়ার সময় তালা বন্ধ করে গেছে। সারা দিন রুমের ভিতর একা বসেছিল বেচারি। মাহমুদ একটু আগে বাসায় ফিরেছে। ক্লান্ত চেহারা নিয়ে তার দিকে চেয়ে মিষ্টি করে হাসল। রাগে মুখ ফিরিয়ে নিল মেহেরিন। তেতে উঠে বলল, আমাকে এভাবে লুকিয়ে রাখার মানে কি? আমি কি ক্রিমিনাল? ইচ্ছে করে যে রাখিনি সেটা তুমি ভালো করেই জানো। তোমার নামে ওয়ারেন্ট জারি হয়েছে। তো ওয়ারেন্ট জারি হলেই কি প্রমাণ হয়ে যায় আমি ক্রিমিনাল? না, প্রমাণ হয় না, কিন্তু ওয়ারেন্ট জারি হয়েছে মানে প্রমাণ হওয়ার আগ পর্যন্ত পুলিশ কাস্টডিতে থাকতে হবে তোমাকে। কি চাও তুমি? থাকবে পুলিশ কাস্টডিতে? যাবে শ্বশুরবাড়ি? মেহেরিন জবাব না দিয়ে তীক্ষ্ণ চোখে চেয়ে রইল। মাহমুদ না থেমেই বলল, এমনিতে অবশ্য তোমার যা স্বভাব, বিয়ের সাথে আদৌ হবে কিনা সন্দেহ আছে। বিয়ে ছাড়া শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য এর চেয়ে ভালো উপায় আর হতেই পারে না। দেখো, সকাল থেকে আমার মেজাজ কিন্তু প্রচুর খারাপ হয়ে আছে। তার মধ্যে তোমার এসব বাজে কথা একদম ভালো লাগছে না। না চাইলেও শুনতে হবে। কে বলেছিল সাইদের সঙ্গে রেস্টুরেন্টে দেখা করতে? খানিকটা শাসনের সুর মাহমুদের কণ্ঠে। আমি ইচ্ছে করে যাইনি। সে আমাকে বারবার অনুরোধ করছিল আমার সঙ্গে নাকি তার খুব গুরুত্বপূর্ণ কথা আছে। আমি যেন শেষবারের মতো একটি বার তার সঙ্গে দেখা করি। সে বললেই তোমাকে যেতে হবে? আমি অনেকবার না করেছিলাম, কিছুতেই মানছিল না। তাই ভাবলাম দেখা করে এলে হয়তো ঝামেলাটা মিটে যাবে। কথাগুলো বলার সময় বিরক্তিতে মুখ বিকৃত করে ফেলল মেহেরিন। কাঠ গলায় প্রশ্ন করল, কতদিন এভাবে লুকিয়ে থাকতে হবে তাকে? জবাবে মাহমুদ হেসে উঠে বলল, যতদিন না তোমার ভদ্রলোককে আমরা খুঁজে পাচ্ছি। ফের রাগে কটমট করে উঠল মেহেরিন। মাহমুদের এই ধরনের ঠাট্টা তার একদমই পছন্দ নয়। আগে ছিল সোহাগ, এখন আবার শাহেদ। অসহ্যকর। বিরক্ত হয়ে বারান্দার দিকে চলে গেল। মাহমুদ মুখ টিপে হাসল। শাহেদকে খুঁজে বের করার পরই বাসায় ফিরেছে সে। শয়তানটা ঢাকার বাইরে তাদের নিজস্ব গেস্ট হাউসে লুকিয়েছিল। সকালে মেহেরিনের হাতে চড় খেয়ে প্রেস্টিজে লেগেছিল বদমাইশটার। তাই মেহেরিনকে ফাঁসানোর জন্য ইচ্ছে করে নিখোঁজ হওয়ার মিথ্যে নাটক করেছে। সরাসরি কিছু করার সাহস হয়নি, কারণ তার বাবা মন্ত্রী হলেও ইরফান সাহেবের ক্ষমতাও কিছু কম নয়। মেহেরিনকে সরাসরি কিছু করতে চাওয়া মানে ইরফান সাহেবের রোষের মুখে পড়া।
পেশাগত কারণে খুব স্বাভাবিকভাবেই উপর স্তরে অনেক চেনা জানা আছে ইরফান সাহেবের, তাই অন্য পন্থা অবলম্বন করেছিল, কিন্তু তারপরেও শেষ রক্ষা হলো না। এনএসআই এজেন্টদের হাতে ধরা পড়তে হলো। মাত্র ঘন্টা দুয়েকের মধ্যে গেস্ট হাউস থেকে তাকে খুঁজে বের করে ফেলেছে মাহমুদরা। এদিকে সব শুনে ইরফান সাহেবও বেশ চটে গেছেন। মানহানির মামলা করবেন বলে অলরেডি সাইদের বাবার কাছে হুমকিও দিয়ে দিয়েছেন। বাকি সব দায়িত্ব সোহাগের ওপরে দিয়ে মাহমুদ বাসায় ফিরে এসেছে। মেহেরিন বারান্দা থেকে ফিরে এলো, পুনরায় খাটের ওপর বসে কৌতূহলী গলায় প্রশ্ন করল, তোমার কি মনে হয় শাহেদ সত্যি সত্যি নিখোঁজ, নাকি এর ভেতরে অন্য কোনো রহস্য আছে? আমাকে ফাঁসানোর জন্য এসব করছে না তো? তার চিন্তিত মুখপানে চেয়ে আপন মনেই হেসে ফেলল মাহমুদ। মন্ত্রীর ছেলে পর্যন্ত ডাকুরানির চরের হাত থেকে বাঁচতে পারেনি। এক চরেই বেচারা নাজেহাল। ডান হাতে মাথার চুল ঝাঁকাতে ঝাঁকাতে বলল, হতে পারে, বাট নট শিওর। আমার ফোন। হাত বাড়িয়ে দিল মেহেরিন। আগে তো বলেছি, যতদিন না তোমার ওই মিস্টার ভদ্রলোককে খুঁজে পাওয়া যাচ্ছে ততদিন ফোন আমার কাছে থাকবে। দুপুরে মেহেরিনের ওয়ারেন্ট জারি হওয়ার খবর পাওয়ার পরপরই সিম খুলে তার ফোনটা নিজের কাছে রেখে দিয়েছিল মাহমুদ। সিম খুলে রাখার কারণ হচ্ছে কোনোভাবেই যেন লোকেশন ট্র্যাক করা না যায়। তার জবাব শুনে বিরক্ত হওয়ার পরিবর্তে উল্টে রহস্যজনক হাসল মেহেরিন। তাকে অবাক করে দিয়ে ব্যাগ থেকে আর একটা ফোন বের করে লাইলা শারাফতের নাম্বারে ডায়াল করলো। রিসিভ হলো না দেখে বন্ধ করে আবার ব্যাগে রেখে দিল। মাহমুদকে শঙ্কিত মুখে চেয়ে থাকতে দেখে আশ্বস্ত করে বলল, এই নাম্বার মা ছাড়া আর কাউকে দেইনি। গুড। স্বস্তির নিঃশ্বাস ছাড়ল মাহমুদ। উঠে ফ্রেশ হতে চলে গেল। মেহেরিন বসে বসে ভাবতে শুরু করলো কি করলে সাইদের আসল সত্যটা সে জানতে পারবে। তার দৃঢ় বিশ্বাস তাকে ফাঁসানোর জন্যই সাইদ নিখোঁজ হওয়ার নাটক করছে। মিনিট 10 বাদে ওয়াশরুম থেকে বের হলো মাহমুদ। মেহেরিন খাটের ওপর বসে কফি খাচ্ছে। পাশে গিয়ে বসলো সে। মিষ্টি হেসে বলল, আমার জন্য বানাওনি? না। হাত দিয়ে চুলের পানি ছাড়তে ছাড়তে আবারও হাসল মাহমুদ। মেহেরিনের হাত থেকে মগটা নিয়ে তাতে চুমুক দিয়ে বলল, এক মগেই চলবে। ইটস লাইক কিসিং ইয়োর লিপস। নাও ধরো। নিল না মেহেরিন। বিরক্ত মুখে ফিরিয়ে দিয়ে বলল, তুমিই খাও। উঠেই চলে যাচ্ছিল সে। মাহমুদ টেনে বসিয়ে দিয়ে বলল, আরে বসো বসো, মজা করছিলাম। তোমাকে আমি খেয়ে ফেলবো না? আমার অস্বস্তি লাগছে। জোরপূর্বক হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো মেহেরিন। মাহমুদ ছাড়ল না। আচ্ছন্ন গলায় প্রশ্ন করল, কেন? মেহেরিন জবাব দিল না, ইতস্তত করল। বাস্তবিক অস্বস্তি লাগছে তার। মাহমুদ ধরে রাখা হাতখানায় আলতো চাপ দিয়ে মুচকি হেসে বলল, ডোন্ট ওয়ারি, আমিও ভদ্রলোক। সায়েদ সাহেবের মতো না হলেও ওনার চাইতে কিন্তু কম নই। নিমেষেই মুখ কালো হয়ে গেল মেহেরিনের। রাগে ধমকে উঠে বলল, ছাড়ো আমার হাত, ছাড়ো বলছি। কাজ আছে আমার। কি কাজ? আছে অনেক কাজ, তুমি ছাড়ো। ঠিক আছে যাও, ছেড়ে দিলাম। ছেড়ে দিল মাহমুদ। কফির মগটা খাটের পাশে টেবিলে রাখলো। মেহেরিন বেরিয়ে যেতে উদ্যত হলো, কিন্তু মাহমুদের কথা শুনে পুনরায় থামতে হলো। মাহমুদ ঘাড় চুলকাতে চুলকাতে খুব স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করলো, তুমি কি ইদানিং এর ভেতরে খুব সিরিয়াসভাবে অসুস্থ ছিলে? মানে হসপিটালে ভর্তি হতে হয়েছিল এমন? না, কেন বলো তো? না মানে তোমার ফোনে একটা ছবি দেখেছিলাম, হসপিটালে ড্রেস পরা। মনে হলো অপারেশন থিয়েটারে ছিলে তুমি, তাই। তুমি আমার ফোন চেক করেছো? চেক করব কেন, এমনি দেখেছি। বসা থেকে উঠে দাঁড়িয়ে গেল মেহেরিন। রাগে মুখ লাল করে বলল, লজ্জা শরমের সাথে সাথে কি ভদ্রতাও গুলিয়ে খেয়ে ফেলেছো? জানো না কারোর পারমিশন ছাড়া তার পার্সোনাল জিনিসে হাত দিতে নেই? ছি ছি মেহরিন, তোমার ভাষা জ্ঞান এত খারাপ কেন? ফোনকে ফোন বলতে শেখো, পার্সোনাল জিনিস আবার কি? ছি। থতমত খেয়ে গেল মেহেরিন। রাগে রুম ছেড়ে বেরিয়ে গেল সে। মাহমুদের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা স্বরূপ পাশের রুমে ঢুকে ঠাস করে দরজা বন্ধ করে দিতে যাচ্ছিল, কিন্তু তার আগেই আটকে দিল মাহমুদ।
সেও পেছন পেছন উঠে এসেছে। শান্ত হেসে ফিসফিস করে বলল, বললে না যে কবে অসুস্থ ছিলে? ছিলাম কোনো একদিন। তোমার কি? তুমি এসব জেনে কি করবে? তোমার এখনো মনে হচ্ছে আমি জানি না? আচমকা হৃৎপিণ্ডটা ব্যাঙের মতো লাফিয়ে উঠল মেহেরিনের। চেহারা ফ্যাকাশে হয়ে গেল। ক্ষণকালের জন্য কোনো কথা বলতে পারল না। মিনিট খানেক বাদে ভয়ার্থ চোখে বিড়বিড় করে বলল, সোহাগ। ইয়েস, সোহাগ। আমি অবশ্য প্রথমে শুনতে চাইনি। বললাম মেহরিন তোমাকে বন্ধু ভেবে একটা কথা বলেছে, তুমি সেটা আবার আমাকে বলে দিচ্ছ। এটা তোমার কেমন বন্ধুত্ব সোহাগ? কিন্তু সোহাগ বলল শুনলে নাকি আমারই লাভ হবে। এনাও তাই বলল। ভাবলাম লাভ যখন হবে তখন শুনেই দেখি। তাছাড়া জানোই তো এনার কথা আবার আমি ফেলতে পারি না, তাই শুনলাম। এটুকু বলে মুখ টিপে হাসল মাহমুদ। কিন্তু মেহেরিন কাঁদছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ক্রমান্বয়ে সেটা আরও বাড়ছে। তার এতদিনের আত্মত্যাগ, পরিশ্রম সব বৃথা। অভিশপ্ত নিষ্ঠুর সত্যটা ঠিকই বেরিয়ে এসেছে। চোখের পানি বাধা মানল না। নিজেকে শক্ত করার আপ্রাণ চেষ্টা করল। ঠোঁট কামড়ে কান্না গিলে নিতে চাইল, কিন্তু পারল না। কান্নার বেগ দ্বিগুণ গতিতে বেড়ে গেল। তার কান্না দেখে ব্যতিব্যস্ত হয়ে পড়ল মাহমুদ। এর আগে কোনো দিন মেহেরিনকে এতটা অসহায় দেখেনি সে। হাত বাড়িয়ে দ্রুত কাছে টেনে নিতে চাইল, কিন্তু সঙ্গে সঙ্গে ত্রস্ত পায়ে দূরে সরে গেল মেহেরিন। চোখ মুছে গম্ভীর গলায় বলল, উই ব্রক আপ। কয়েক সেকেন্ড কোনো কথা বলতে পারল না মাহমুদ। পলকহীনভাবে চেয়ে রইল মেহেরিনের বিষণ্ণ ক্রন্দনরত মুখখানার দিকে। তারপর ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আই নো উই ব্রোক আপ, বাট দ্য রিজন ইজ নট ভ্যালিড টু মি। দ্যাট ইজ নট মাই প্রবলেম। আই হ্যাভ নাথিং টু ডু উইথ ইট। এবারে বাধা সত্ত্বেও দুপা কাছে এগিয়ে গেল মাহমুদ। মেহেরিনের বাহু চেপে ধরে অত্যাধিক গম্ভীর গলায় বলল, যতক্ষণ না পর্যন্ত তুমি আমাকে আমাদের ব্রেকআপের কোনো প্রপার রিজন শো করতে পারছো, ততক্ষণ পর্যন্ত আমি এই ব্রেকআপ মানি না, আর মানবো না। তোমাকে আমি 3 দিন সময় দিচ্ছি। এর মাঝে যদি তুমি আমাকে যে কোনো একটা প্রপার রিজন, জাস্ট একটা, এই সিঙ্গেল ওয়ান শো করতে, আমি কথা দিচ্ছি তোমাকে আর বিরক্ত করব না। তোমার রাস্তায় তুমি, আমার রাস্তায় আমি, কথা শেষ। তারপর মেহেরিন কিছু বলার আগে নিচে থেকেই বাধা দিয়ে বলল, এখনই কিছু বলার দরকার নেই, সময় নিয়ে ভেবেচিন্তে বলো। হাতে 3 দিন সময় আছে তোমার। কথা শেষ করে ফ্রিজ খুলে আইসক্রিম বের করলো সে। খেতে খেতে টিভি দেখতে বসে পড়ল, যেন কিছুই হয়নি। মেহেরিন মূর্তির মতন শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। বুকের ভেতর তীব্র মাত্রার ঝড় বইছে তার। সেই ঝড়ে আশেপাশে সবকিছু কেমন যেন তলিয়ে যাচ্ছে। 2 বছর আগে হসপিটালে রিপোর্টের লেখাগুলো জলজল করে ভেসে উঠছে চোখের সামনে। কানের কাছে কেউ যেন ফিসফিস করে বলছে তার নারীর সত্তা ব্যর্থ। এই ভালোবাসার সার্থক মিলন সম্ভব নয়। এর চেয়ে বিরহই ঢের আনন্দের। ফ্যালফ্যাল করে মাহমুদের দিকে চেয়ে রইল সে। এত বড় একটা খবর শোনার পরেও মাহমুদ এমন শান্ত থাকতে পারছে কি করে? তার কি সত্যিই কোনো কষ্ট হচ্ছে না, নাকি মেহেরিনকে দেখাতে চাইছে না সে? তাকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে মাহমুদ দুষ্টু হেসে বলল, আইসক্রিম খাবে ডার্লিং? মাথা ঠান্ডা হবে। ঠান্ডা মাথায় উপযুক্ত কারণ বের করতে পারবে? দৃষ্টি ফিরিয়ে নিল মেহেরিন। দীর্ঘশ্বাস ছেড়ে ক্লান্ত গলায় বলল, ভেরি সুন ইউ উইল গেট ইয়োর ভ্যালিড রিজন, আই প্রমিস। বিশেষ পাত্তা দিল না মাহমুদ। মুচকি হেসে বলল, লেটস সি। রাতের খাবারের জন্য মেহেরিনকে ডাকতে এসেছিল মাহমুদ। মেহেরিন ওয়াশরুমে। অপেক্ষা করতে করতে বিছানায় লম্বা হয়ে শুয়ে পড়ল সে। শরীর ভীষণ টায়ার্ড, সারাদিন বড্ড ধকল গেছে। আচমকাই খাটের ওপর মেহেরিনের ফোনে মেসেজ টোন বেজে উঠল। পাশ ফিরতেই মেসেজের লেখাটা চোখে পড়ল তার। ভিসা সংক্রান্ত কোনো একটা মেসেজ। খানিকটা অবাক হলো সে। ফোন হাতে নিয়ে মেসেজ ওপেন করলো, ভেতরে কি লেখা আছে সেটা পড়ার জন্য। কিন্তু পড়ার আগেই মেহেরিন ছো মেরে তার হাত থেকে ফোন কেড়ে নিল। নাকমুখ কুঁচকে বিরক্ত মুখে বলল, এসব কি ধরনের অসভ্যতা? তুমি আবার আমার ফোনে হাত দিয়েছো? কিসের ভিসা করতে দিয়েছো তুমি? ফ্যাকাশে হয়ে গেল মেহেরিনের চেহারা। মাহমুদের অজান্তেই দেশ ছেড়ে পালানোর প্ল্যান করছে সে। এছাড়া আর কোনো উপায় নেই।
সবকিছু জানার পর মাহমুদ তাকে ছাড়বে না এটা সে ভালো করেই জানে, কিন্তু সেও হাল ছাড়ার পাত্রী নয়। তার এত দিনের ত্যাগ, পরিশ্রম, সংযম কিছুতেই বিফলে যেতে দেবে না। দরকার হলে সব কিছু ছেড়ে অনেক দূরে চলে যাবে, তবুও সারা জীবন ব্যর্থতার কষ্ট বয়ে নিয়ে বেড়াতে পারবে না। আতঙ্কিত চেহারা নিয়ে তাড়াহুড়ো করে বলল, আমার নয়। কার? ভ্রু কুচকালো মাহমুদ। আছে একজন। সে কে? তা জানি তুমি কি করবে? তাছাড়া বললেও তুমি চিনবে না। চট করে তার হাত থেকে আবার ফোনটা নিয়ে নিল মাহমুদ। হাত মুড়িয়ে পেছনে লুকিয়ে বলল, সত্যি করে বলো, তোমার মাথায় কি চলছে? আবার ফোন দাও। আচমকাই রাগে চলে উঠল মেহেরিন। আগে আমার প্রশ্নের জবাব। তোমার কোনো প্রশ্নের জবাব দিতে আমি বাধ্য নই। আমি চাইলেই তোমাকে বাধ্য করতে পারি। তাচ্ছিল্য ভরে হাসল মেহেরিন। যদিও ভেতরে ভেতরে নার্ভাস সে, কিন্তু বুঝতে দিল না। স্বভাব সুলভ গম্ভীর কণ্ঠে বলল, মেহরিন শারাফাতকে বাধ্য করবে এমন এজেন্ট এখনো এনএসআইতে তৈরি হয়নি। ইউ নো দ্যাট, আই এম রাইট? ইউ হ্যাভ টু অ্যান্সার মি। অধৈর্য শোনালো মাহমুদের কণ্ঠস্বর। আই ওয়ান্ট। প্লিজ। বাধ্য হয়ে গলা নরম করল মাহমুদ। সে বুঝে গেছে মেহেরিনকে খেপিয়ে লাভ নেই, উল্টে হিতে বিপরীত হবে। আজকে রাতে মেহেরিনের সঙ্গে কোনো রকম ঝগড়া করতে চায় না সে। মেহেরিন চুপ করে কিছুক্ষণ ভাবল, তারপর খুব স্বাভাবিকভাবেই বলল, আমার মামাতো ভাইয়ের হায়ার স্টাডিজের জন্য দেশের বাইরে যাবে সে, সেজন্য ভিসা করাতে দিয়েছিলাম। কথাগুলো বলার সময় কোনো রকম উৎকণ্ঠা প্রকাশ পেল না তার কণ্ঠে কিংবা চেহারায়। ফোনটা আলতো করে তার দিকে ছুঁড়ে মারল মাহমুদ। ঠোঁট উল্টে বলল, সামান্য একটা কথা নিয়ে এমন রহস্য করার কি আছে? প্রথমে বললেই তো হতো। ও আমাকে পছন্দ করে, মাঝে মাঝে উল্টাপাল্টা মেসেজ পাঠায়, তাই তোমাকে দেখাতে চাইনি। এবারেও খুব দ্রুত মিথ্যে বানিয়ে ফেলল মেহেরিন। মাহমুদ হাসল। বলাই বাহুল্য মেহেরিনের কথাগুলো বিশ্বাস করেছে সে, তাই ভেতরের লেখাগুলো পড়ে দেখার প্রয়োজন বোধ করল না। মুচকি হেসে বলল, ইউ থিঙ্ক আই উইল বি জেলাস? এখন আমার উপর এত ভরসা? মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল মেহেরিন। মাহমুদ তার কথা বিশ্বাস করেছে, এটাই অনেক। সোজাসুজি কোনো জবাব না দিয়ে ফোন পকেটে ঢুকিয়ে নিল। তারপর খানিকটা নির্দেশের সুরেই বলল, তুমি বেরো রুম থেকে, আমি ঘুমাবো। ডিনার করবে না? না, কেন? আমার খিদে নেই। সারাদিন তো কিছু খাওনি, চলো খাবে চলো। বললাম তো আমার খিদে নেই। কথা না বাড়িয়ে তাকে পাঁচকোলা করে তুলে নিল মাহমুদ। একেবারে ডাইনিং টেবিলের সামনে বসিয়ে দিয়ে বলল, আমার রাগ খাবারের উপর দেখানোর প্রয়োজন নেই, আমি তোমার সামনেই আছি, ইচ্ছে হলে মেরে হাত পা ভেঙে দিতে পারো। তোমার উপর রাগ করতে যাবো কেন? আমি তো বলেছি আমার খিদে নেই। খামোখা কথা বাড়িও না মেহরিন, আমি জানি তোমার খিদে পেয়েছে। আর কথা বাড়ালো না মেহেরিন। বাস্তবে কি তার খিদে পেয়েছে? মাহমুদ যাওয়ার পর থেকে এক ফোঁটা পানিও খায়নি, পেটে ছুঁচো দৌড়চ্ছে। খাওয়া শেষ করে চুপচাপ রুমে চলে গেল। মাহমুদও পেছন পেছন গেল। ভেতরে ঢোকার আগেই মেহেরিন সতর্ক করে দিয়ে বলল, আমি তোমার কথা রেখেছি, এবার তুমি বেরো, আমি ঘুমাবো। তো ঘুমাও না, আমি কি ধরে রেখেছি? ঘুমাবো, আগে তুমি বেরো। এবারে কড়া গলায় ধমক দিল মেহেরিন। আমার জামা কাপড় সব এই ঘরে, আমি চেঞ্জ করব। মুচকি হেসে জবাব দিল মাহমুদ। ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল মেহেরিন। অতঃপর দরজা থেকে সরে দাঁড়ালো। বিরক্তিতে কপালখানা কুঁচকে গেছে তার। মাহমুদ সেদিকে তাকিয়ে আর একবার হাসল। লোকে প্রিয়তমার হাসি মুখ দেখে প্রেমে পড়ে, আর সে ডুবেছে প্রিয়তমার রাগ, অভিমান আর কঠোর মূর্তি দেখে। হায় রে কপাল! সত্যিই আশ্চর্য রকমের রাগ মেহেরিনের। কি অদ্ভুত মায়া! হাসছো কেন? মন চেয়েছে তাই হাসছি। তোমার সমস্যা? হ্যাঁ, সমস্যা। আমার অসহ্য লাগছে। কিচ্ছু করার নেই, আমার বাসা, আমার ঘর, আমার মুখ। আমি হাসবো, কারো অসুবিধে হলে সে চোখ কান বন্ধ করে রাখতে পারে। বাসার খোঁটা দিচ্ছ? আমি ইচ্ছে করে তোমার বাসায় এসেছি, তুমি জোর করে আমাকে নিয়ে এসছো। ইউ শুড থ্যাঙ্ক মি, আমি নিয়ে না এলে এতক্ষণে জেলে থাকতে। রাগে চুপ করে গেল মেহেরিন।
চুপচাপ খাটের ওপর গিয়ে বসলো। আলমারি থেকে টি শার্ট আর ট্রাউজার বের করে ওয়াশরুমে ঢুকে পড়ল মাহমুদ। সে ভেতরে ঢোকার পরই ব্যাগ থেকে ফোন বের করে চুপি চুপি সোহাগের নাম্বারে ডায়াল করলো মেহেরিন। উদ্দেশ্য শাহিদের কোনো খবর আছে কিনা সেটা জানা। দুবার রিং হওয়ার পর ফোন রিসিভ করলো সোহাগ। মেহেরিনের প্রশ্ন শুনে বিস্মিত কণ্ঠে বলল, সায়েদ তো ধরা পড়েছে মেহেরিন, মাহমুদ ভাই তোমাকে বলেনি? অবাক হলো মেহেরিন। শাহেদ ধরা পড়েছে? মাহমুদ তাকে বলল না কেন? ব্যাপারটা বোধগম্য হতেই অসহ্য রাগে দাঁত কিরমির করল মেহেরিন। ফোন রেখে চুপচাপ মাহমুদের বেরোনো পর্যন্ত অপেক্ষা করল। ওয়াশরুমের দরজা খুলতেই মাহমুদের নাক বরাবর প্রচণ্ড জোরে খুশি পড়ল। নাকে হাত দিয়ে মেহেরিনের রণচণ্ডী মূর্তির দিকে অবাক হয়ে চেয়ে রইল সে। মিথ্যে কেন বলেছ শয়তান? সাইদ ধরা পড়েছে? কি ভেবেছিলে আমি খবর পাবো না? মিথ্যেবাদী, অসভ্য, জঙ্গলি। বলতে বলতেই আবার খুশি মারল মেহেরিন। নাক দিয়ে রক্ত পড়ছে, তথাপি নাক ডলতে ডলতে শব্দ করে হাসল মাহমুদ। পাশ কাটিয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দেখল নাক ফুলে গেছে কিনা। ভয়ানক লাল হয়ে গেছে, হাতে রক্ত। এরপরেও মুখের হাসি বজায় রেখে বলল, এত জোরে ঘুষি দিলে মরে যাব মেহেরিন। মেহেরিন তার কথায় পাত্তা না দিয়ে কাট কাট গলায় বলল, আমি এক্ষুনি বাসায় ফিরে যাব। আমার গাড়ি নষ্ট। রুমাল দিয়ে নাক মুছল মাহমুদ। মিথ্যে কথা, চাবি দাও, আমি পরীক্ষা করব। সত্যি বলছি, এই দেখো আমার ভাঙা নাক ছুঁয়ে বলছি। ফের ঘুষি মারতে চাইল মেহেরিন। তড়িৎ গতিতে সামনে থেকে সরে গেল মাহমুদ। চোখ বড় ভয়ার্ত কণ্ঠে বলল, সত্যি সত্যি মেরে ফেলবে নাকি? গাড়ির চাবি দাও। বললাম তো গাড়ি নষ্ট। তীক্ষ্ণ শিকারীর ন্যায় চলচল দৃষ্টিতে তার দিকে চেয়ে রইল মেহেরিন। তার কথাটা সে বিশ্বাস করতে পারছে না। মাহমুদ ফের হেসে ফেলল, বলল, ভয় পাচ্ছ? কদিন বাদে তো আমার সঙ্গেই থাকতে হবে, এক বাসায় এক কামরায় একই খাটে দুজনে পাশাপাশি। ভয়? কিসের ভয়? একসঙ্গে থাকার ভয়। কনফিডেন্স থাকা ভালো মিস্টার মাহমুদ সিদ্দিক, কিন্তু ওভার কনফিডেন্স নয়। তাই নাকি? ইয়েস। মেহরিন শারাফাত যখন একবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সে তোমার কাছে থাকবে না, তার মানে থাকবে না। আচ্ছা। মাহমুদ কৌতুকে হাসল। হ্যাঁ, এখনো সময় আছে, নিজের ইমোশনকে কন্ট্রোল করে নাও। জবাবে মাহমুদ ধীর স্থির ঠান্ডা শীতল কণ্ঠে বলল, তুমি একবার নয় 1000 বার সিদ্ধান্ত নিলেও আমার কথাই শেষ কথা হবে। এই কথাটা আজকের তারিখ সহ খাতায় লিখে রাখো। আই প্রমিস ইউ দ্যাট। মুখ ভেঙচি কাটল মেহেরিন, সেই সাথে ঠোঁট উল্টালো। তাচ্ছিল্যের স্বরে বলল, ফোর্স করার কথা ভাবছো নাকি? ডিপেন্ডস অন সিচুয়েশন। সিচুয়েশন? ইয়েস, সিচুয়েশন। তুমি যদি সেরকম কোনো সিচুয়েশন ক্রিয়েট করো তাহলে আমি বাধ্য হব তোমাকে জোর করতে। মুখে হাসি বজায় রাখলেও মনে মনে মেহেরিন ঠিকই বুঝল এত সহজে তাকে যেতে দেবে না মাহমুদ। আপাতত এই নিয়ে তর্ক করতে মন চাইছে না। হাল ছেড়ে দিয়ে বলল, ঠিক আছে, এসব আলোচনা পরে হবে, এখন তুমি ঘর থেকে বেরো। কেন? থাকলে কি হয়? মানে এক বিছানায় তুমি আর আমি একটু ঘুমাতাম আর কি। কতদিন তোমাকে জড়িয়ে ধরিনি। মুখে দুষ্টু হাসি ফুটে উঠল মাহমুদের। ফালতু কথা বাদ দাও। আবার চোখ পাকালো মেহেরিন। ঠিক আছে, আমি আর কিছু বলবো না, কিন্তু তুমি একটা ভালোবাসার কথা বলো। মেহেরিন তার ভাঙা নাকের দিকে ইশারা করে বলল, এখনো শিক্ষা হয়নি দেখছি। এই জন্যই তো বলছি একটু ভালোবাসার কথা বলো, নইলে এই যে আমার নাক ভেঙে দিয়েছো এই ভেবে পরে তোমারই আফসোস হবে। তুমি কি যাবে নাকি আমি বেরিয়ে যাব? মেহেরিন রেগে যাচ্ছে বুঝতে পেরে বিছানায় বালিশ নিয়ে বেরিয়ে গেল মাহমুদ। যাওয়ার সময় মেহেরিনকে চমকে দিয়ে ওর একেবারে কাছে এগিয়ে গিয়ে মুখে একটা ফু দিয়ে বলল, এক খাটে কেন, এক বিছানায় যদি তুমি আমাকে একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেও ঘুমাও তবুও তোমার কোনো অসম্মান আমি করবো না মেহেরিন। এইটুকু ভরসা আমার উপর তুমি রাখতে পারো।
সে চলে গেলে মেহেরিন মূর্তির মতন সেখানে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার বুকের ভেতরটা হু হু করছে। ডান হাতের মুঠোর দিকে চোখ পড়তেই দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বুক চিরে। হাতে রক্ত লেগে আছে। রাগে তখন বুঝতে না পারলে এখন বুঝতে পারছে ঘুষিটা বেশ জোরেই লেগেছে মাহমুদের। রুম ছেড়ে বেরিয়ে গেল সে। পাশের রুমে উকি দিতেই দেখল ওয়াশরুমের আয়নার সামনে দাঁড়িয়ে নাকে ঔষধ লাগাচ্ছে মাহমুদ। ধীর পায়ে কাছে এগিয়ে গেল। আয়নার ভেতর দিয়ে তাকে দেখতে পেয়ে হাসলো মাহমুদ। মুচকি হেসে বলল, বলেছিলাম না পরে কষ্ট হবে, এখন হলো তো। মেহেরিন জবাব দিল না। অনুশোচনা হচ্ছে তার। রাগটা মাহমুদের সঙ্গে একটু বেশিই করে সে। নিজের অজান্তেই মুখটা করুণ হয়ে গেল তার। মাহমুদ ওর মনের অবস্থা বুঝতে পেরে খুব স্বাভাবিকভাবেই বলল, যাও যাও শুয়ে পড়ো। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুঃখ পাওয়ার মতন কোনো ঘটনা ঘটেনি। তোমার সিম্প্যাথি পাওয়ার জন্য ইচ্ছে করে কথাগুলো বলেছিলাম। এখন তো দেখছি সত্যি সত্যি ইমোশনাল হয়ে পড়েছো। মেহেরিন অপলক দৃষ্টিতে চেয়ে রইল মাহমুদের শান্ত সুন্দর মুখটার দিকে। এত ভালোবাসার পরেও একটা মানুষকে কেবল কষ্টই দিয়ে যাচ্ছে সে। ভাবতেই নিজের রাগ হলো। ক্ষণকালের জন্য আত্মবিস্তৃত হলো সে। এগিয়ে গিয়ে মাহমুদের পায়ের পাতার ওপর ভর করে দাঁড়ালো। দুহাতে মাহমুদের গলা জড়িয়ে ধরে বলল, আমি তোমার ভালোবাসা চাই। মাহমুদ হাতের ঔষধের ক্রিমটা বেসিনের ওপর রেখে দুহাতে জড়িয়ে ধরল মেহেরিনকে। কপালে আলতো চুমু খেয়ে কোলে তুলে নিল তাকে। মেহেরিন আচ্ছন্নের মতো তার গলা জড়িয়ে ধরে চুপচাপ বুকের সঙ্গে মিশে রইল। মেহেরিনকে নিয়ে রুম ছেড়ে বেরিয়ে গিয়ে পাশের রুমে ঢুকলো মাহমুদ। বিছানায় ওকে শুইয়ে দিলে গায়ের উপর কাঁথা টেনে দিল। তারপর মিষ্টি হেসে বলল, গুড নাইট। বাতি নিভিয়ে দিয়ে বেরিয়ে গেল সে। মেহেরিন বালিশে মুখ ঢেকে কেঁদে ফেলল। নিজের দুর্বলতা মাহমুদের কাছে প্রকাশ করে ফেলেছে সে। একবারও ভাবেনি এর পরিণতি কি হতে পারে। রাগে দুঃখে মনে মনে প্রতিজ্ঞা করল আজকের পর থেকে আর মাহমুদের সঙ্গে কোনো যোগাযোগ রাখবে না সে। মাহমুদকে তুমি ভালোবাসো? কোনো রকম ভনিতা ছাড়াই সোজাসুজি প্রশ্নটা করল মেহেরিন। এই মুহূর্তে তার কেবিনে মুখোমুখি চেয়ার টেনে বসে আছে সে এবং এনা। দুজনেই ভেতরে ভেতরে নার্ভাস। লাঞ্চ আওয়ার, সবাই চার চার মতো করে ব্যস্ত। তাই নিরিবিলিতে বসে এনার সঙ্গে বিষয়টা আলাপ করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল মেহেরিন। তার প্রশ্নের জবাবে এনা নিরাশ ভঙ্গিতে হাতঘড়ি চেক করলো। ঘড়ির দিকে তাকিয়েই শান্ত কণ্ঠে বলল, সে আমাকে ভালোবাসে না। যদিও এক বাক্যেই জবাবটা দিয়েছে এনা, তথাপি ভাবপূর্ণ এই বাক্যটির সামগ্রিক অর্থ বুঝতে কোনো অসুবিধে হলো না মেহেরিনের। পাল্টা কোনো প্রশ্ন করল না সে। মুচকি হেসে বলল, করবে করবে, দরকার হলে আমি তোমাকে হেল্প করব। এনা সামান্য হাসল। তাতে বিশেষ কোনো উচ্ছ্বাস প্রকাশ পেল না। বলল, হেল্প? সেটা কেমন? মাহমুদের পছন্দ অপছন্দগুলো নিয়ে একটু আলোচনা করব তোমার সঙ্গে। তুমি জাস্ট আমাকে এফোর্ট দেবে, বাকিটা আমি দেখব। বিশেষ কোনো লাভ হবে বলে আমার মনে হয় না। ঠিক আছে, তোমাকে পছন্দ না করে সে যাবে কোথায়? পছন্দ তো সে আমাকে এখনো করে, কিন্তু ভালোবাসা সেটা কি আদৌ সম্ভব? কেন সম্ভব নয়? পছন্দ যখন করে তখন ভালোবাসবে। তারপর একটুখানি থেমে বলল, বাই দ্য ওয়ে, তুমি কি আমার কথা ভাবছো? এনা জবাব দিল না। কারণটা তাই। মেহেরিন ফের মুচকি হেসে বলল, এটা ঠিক, ও হয়তো আমাকে সহজে ভুলতে পারবে না, কিন্তু চাইলে তোমাকে ভালোবাসা সম্ভব। আমি মাহমুদকে চিনি, ও সেটা কখনোই চাইবে না। এত শিওর হয়ে কিভাবে বলছো? হতেও তো পারে। এনা এবার খানিকটা শব্দ করে হাসল। বলল, আপনি কখনো মা হতে পারবেন না জেনেও যে মানুষটা আপনি বলতে দিশাহারা, তাকে আপনি কেন এতটা দুর্বল ভাবছেন মেহরিন আপু? ইনফ্যাক্ট আমি তো এটাই বুঝতে পারছি না আপনি হঠাৎ এসবের মধ্যে আমাকে কেন জড়াচ্ছেন। কারণ তুমি মাহমুদকে ভালোবাসো, আমি চাই ও তোমাকে নিয়ে সুখী হোক। এটা কোনোদিন সম্ভব না। মাহমুদের সমস্ত মন প্রাণ জুড়ে শুধু আপনি আছেন। আপনার জায়গা আমি কোনোদিন নিতে পারবো না। বেশ, তবে তোমার জন্য না হয় একটুখানি জায়গা তৈরি করে নাও। চাইলেই কি সব সম্ভব? মাহমুদ আপনাকে পাগলের মতো ভালোবাসে। মেহেরিন দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি এখন ওর অতীত।
মোটেও না। এখন আপনার কোনো বিপদের কথা শুনলেও পাগল হয়ে যায়, নিজের জীবনের পরোয়া পর্যন্ত করে না। আপনার অজান্তে সবসময় সেফ গার্ড হয়ে আপনাকে রক্ষা করেছে। সেই মানুষটাকে আপনি আমাতে আকৃষ্ট করার কথা ভাবছেন? শুনলে সে কতটা কষ্ট পাবে বুঝতে পারছেন? বহু কষ্টে নিজের চোখের পানি সামলে নিল মেহেরিন, চাপা কণ্ঠে বলল, বাস্তবতা কত কঠিন তুমি জানো না এনা। একটা সন্তানের জন্য আমার বাবা আমার মাকে ছেড়ে চলে গিয়েছিল, অথচ তারাও ভালোবেসে বিয়ে করেছিলেন। কথা শেষ করে কান্না আর চেপে রাখতে পারল না মেহেরিন, ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ফেলল। অবাক হলো এনা, এই প্রথম মেহেরিনকে এমন অসহায় দেখছে সে। সদা গম্ভীর বদমেজাজি রাগী এই মেয়েটার এমন রূপ ক্ষণকালের জন্য বাক্যহারা করে দিল তাকে। তারপর ধীরে ধীরে একটা হাত মেহেরিনের মাথায় রেখে বলল, আপনি কাঁদবেন না প্লিজ, সবাই এরকম হয় না। তবুও আপনি যদি চান আমি আপনার কথা শুনবো। চোখ মুছে সোজা হয়ে বসলো মেহেরিন, নিজেকে ধাতস্থ করে নিয়ে বলল, সরি, একটু ইমোশনাল হয়ে গেছিলাম, কিছু মনে করো না। এনাও আর বেশি কিছু জিজ্ঞেস করলো না, প্রসঙ্গ পরিবর্তন করে বলল, লাঞ্চের সময় আর বেশিক্ষণ নেই, যাবেন না? তুমি যাও, আমি আসছি। এরা বেরিয়ে গেলে চুপি চুপি পুনরায় কান্নায় ভেঙে পড়ল মেহেরিন। এই দুর্বিষহ জীবনটার প্রতি বিতৃষ্ণা ধরে গেছে তার, কোনো কিছুতেই এখন আর মন টেকে না। মাঝে মাঝে মরে যেতে মন চায়, কি লাভ বেঁচে থেকে। আবার মাঝে মাঝে মনে হয় সব ছেড়ে দূরে কোথাও চলে যেতে পারলে ভালো হতো, অন্তত মাহমুদের চোখের সামনে থেকে অনেক দূরে। দুদিন পরের ঘটনা, সকালবেলা নিজের চেম্বারে বসে আয়েশ করে নিউজ পেপার পড়ছিল মাহমুদ। আজকে হাতে বিশেষ কাজ নেই, অল্প কিছুক্ষণ থেকে বাসায় ফিরে যাবে। হঠাৎ দরজায় নখ শুনে খবরের কাগজ থেকে মুখ না তুলেই বলল, কামিং। ফুল হাতা ব্লাউজের সঙ্গে গাঢ় সবুজ রঙের একটি কাতান শাড়ি পরে এসেছে এনা, সেই সাথে হালকা সাজ, চোখে কাজল, গাঢ় লিপস্টিক, চুলগুলো খোপা বাঁধা, কানে সিলভার কালারের ইয়াররিংস, বেশ আকর্ষণীয় লাগছে দেখতে। ভেতরে ঢুকে মাহমুদকে উদ্দেশ্য করে মিষ্টি একটা হাসি উপহার দিল, কিন্তু মাহমুদের দৃষ্টি তখনও খবরের কাগজে। এনার উপস্থিতি তখনও টের পায়নি সে। অবশেষে পারফিউমের মিষ্টি ঘ্রাণ নাকে লাগতেই খবরের কাগজ থেকে মুখ ফেরালো। সামনে দণ্ডায়মান নারী মূর্তিটির সাজসজ্জার বহর দেখে ক্ষণকালের জন্য নির্বাক হয়ে গেল। তারপর বিস্ময় ভাব কাটিয়ে মিষ্টি হেসে প্রশ্ন করল, হঠাৎ শাড়ি? মেহরিন আপু পরিয়ে দিয়েছে তোমাকে ইমপ্রেস করার জন্য। বলেই হেসে কুটি কুটি হেলো এনা। এমন অপ্রত্যাশিত জবাবে মাহমুদ হতবাক, চোখ মুখে সীমাহীন বিস্ময় নিয়ে নির্বাক হয়ে চেয়ে রইল এনার দিকে। তারপর আচমকাই হেসে দিয়ে পড়ল, তোমার মেহেরিন আব্বুকে বলে দিও তার চেষ্টা সফল। আই অ্যাম ইমপ্রেসড, সত্যি ভীষণ সুন্দর লাগছে তোমাকে। থ্যাংক ইউ ফর ইয়োর কমপ্লিমেন্ট। তারপর শাড়ি পরে কাজ করবে সারাদিন? ছুটি নিয়েছি, বাসায় ফিরে যাব। ও আচ্ছা। তার আগে একটু শপিং এ যাব ভাবছি, তুমি কি আমার সঙ্গে যাবে? তোমার সময় হবে? দ্বিধান্বিত কণ্ঠস্বর এনার, হাতে কাজ নেই। রাজি হয়ে গেল মাহমুদ, সহাস্যে মাথা নাড়িয়ে বলল, তোমার জন্য আমি সবসময় ফ্রি সুইটহার্ট। এনার সঙ্গে মজা করে প্রায়শই এই ধরনের কথাবার্তা বলে সে। অতএব সিরিয়াসলি নিল না এনা, কিন্তু মনে মনে বেশ খুশি হলো। ঠিক আছে, আমি ব্যাগ নিয়ে আসছি। দরজার আড়াল থেকে দাঁড়িয়ে সবই শুনছিল মেহেরিন। আপন মনেই হেসে ফেলল, তার চেষ্টা সফল। অথচ বিরহের বেদনায় চোখ ভর্তি পানি টলমল। এনা বেরোবে বুঝতে পেরে দ্রুত দরজার পাশ থেকে সরে নিজের কেবিনের দিকে চলে গেল। সারাদিন আর শত চেষ্টা করেও আর কাজে মন বসাতে পারল না। রাত 9টার দিকে নিজের চেম্বার থেকে যখন বেরুলো তখন অফিস মোটামুটি নীরব। সবাই বেরিয়ে গেছে। পকেট থেকে চাবি বের করলো রুমের তালা বন্ধ করার জন্য। তার আগেই কেউ একজন হ্যাঁচকা টান দিয়ে নিচের দিকে ঘুরিয়ে নিল তাকে। টাল সামলাতে না পেরে মানুষটার জ্যাকেটের হাতা শক্ত করে খিঁচে ধরল সে। ভয়ে ভয়ে মাথা তুলে অবিশ্বাস্য কণ্ঠে প্রশ্ন করল, তুমি? হ্যাঁ আমি। ছাড়ো আমাকে। ধাক্কা দিয়ে তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো মেহেরিন। এনার মাথায় এসব উল্টাপাল্টা চিন্তা ভাবনা কেন ঢোকাতে চাইছো? আমি কিছু ঢোকাতে চাইনি।
ও নিজেই তোমাকে ভালোবাসে। এই কথা তোমাকে বলেছে ও? হ্যাঁ। রাগে কথা বলতে পারল না মাহমুদ। বেশ কিছুক্ষণ সময় নিয়ে গম্ভীর কণ্ঠে বলল, তাহলে এখন আমার কি করণীয়? ওকে বিয়ে করে সুখে সংসার করো। তাই নাকি? হ্যাঁ। ঠিক আছে, করব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমি এনাকে বিয়ে করব, তুমি আমাকে বিয়ে করবে, সোহাগ তোমাকে বিয়ে করবে। এভাবে বিয়ে করতে করতে পুরো একটা সার্কেল তৈরি করে ফেলবো আমরা, কারণ এখানে আমরা চারজনই একে অপরকে ভালোবাসি। এসবের মধ্যে সোহাগকে টানছো কেন? কারণ সোহাগও তোমাকে ভালোবাসে। সোহাগ সেটা একবারও বলেছে তোমাকে? না বললেও বোঝা যায়। হ্যাঁ, তুমি তো সব বুঝে বসে আছো। সবই তোমার কৃপা, তুমি তো আমার গুরু। তাহলে বিয়েটা কেন করছো না? আগে গুরু, তারপর শিষ্য। আমি সোহাগকে বিয়ে করলে তুমি এনাকে বিয়ে করবে? বিয়ে আমি তোমাকে ছাড়া আর কাউকে করব না। সরাসরি নাকচ করে দিল মাহমুদ। লজ্জা করে না তোমার? কিসের লজ্জা? এই যে বারণ করার পরেও বেহায়ার মতো আমার পেছনে পড়ে আছো। মাহমুদের মুখটা হঠাৎ করুণ হয়ে গেল। অসহায় মলিন মুখে বলল, আমি বেহায়া? আমার ভালোবাসার এই মূল্য তোমার কাছে? শুধুমাত্র ভালোবাসি বলে এভাবে অপমান করতে পারলে আমাকে? একবার আমার কষ্টটা বোঝার চেষ্টা করলে না কেন মেহেরিন? মেহেরিন জবাব না দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়েই রইল। ইচ্ছে করে মাহমুদকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলেছে সে, কিন্তু তাকে অবাক করে আচমকাই হো হো করে হেসে উঠল মাহমুদ। হাসতে হাসতেই বলল, কি ভেবেছিলে সত্যি সত্যি বলছিলাম? নো, নেভার মিস মেহেরিন শারাফাত। এই কথাগুলো আমি জীবনেও বলবো না তোমাকে। আমি তোমার মতন বেকুব আর মাথা মোটা নই যে কেউ আমাকে খেপাতে চাইলেই খেপে যাব। আই অ্যাম মাহমুদ সিদ্দিকী। আই নো মাই জব বেটার দ্যান এনি আদার। মনে মনে নিজের ওপর হতাশ হলো মেহেরিন। সবাই তাকে একরোখা বলে, অথচ তার চাইতে অনেক বেশি একরোখা এবং জেদি মাহমুদ। এতদিন এই কথাটা বুঝতে না পারলেও আজকে বেশ ভালো করেই বুঝতে পেরেছে। এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র মাহমুদ নয়। অতএব ঠান্ডা মাথায় কার্য সমাধানের চিন্তা করল, কিন্তু ধ্যানভঙ্গ হলো আচমকা কোমরে চাপ পড়ায়। ঠেলে তাকে দেওয়ালের সঙ্গে চেপে ধরেছে মাহমুদ। বৃদ্ধাঙ্গুলি দিয়ে নিচের ঠোঁটে চিমটি কেটে বলল, মুখে বলো ভালোবাসো না, অথচ আমার পছন্দ অপছন্দ তো সবই মনে রেখেছো। কিন্তু শাড়ির সঙ্গে সঙ্গে যে আমার তোমাকেও পছন্দ সেটা জানো না? নিজের এত কাছাকাছি মাহমুদকে দেখে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে মেহেরিনের। হৃৎকম্পন অস্বাভাবিক দ্রুত গতিতে বাড়ছে। অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়ে বলল, ছাড়ো আমাকে, আমার অস্বস্তি লাগছে। লাগুক। তারপর সম্পূর্ণ অপ্রত্যাশিত কোমল চুম্বনে তার সমস্ত শরীরে ঘূর্ণিঝড় তুলে দিয়ে মিষ্টি করে হাসল মাহমুদ। কানের কাছে মুখ লাগিয়ে ফিসফিস করে বলল, আই সোয়ার আই উইল কিল ইউ ইফ ইউ ট্রাই টু হার্ট মি নেক্সট টাইম। জবাবে ঠেলে তাকে সামনে থেকে সরিয়ে দিল মেহেরিন। প্রচণ্ড রাগে ক্ষোভে চর মারতে উদ্যত হলো সে, কিন্তু তার আগেই ধরে ফেলল নিকৃষ্টটা। ধরে রাখা হাতের তালুতে জোরপূর্বক চুমু খেয়ে বলল, কথায় কথায় রাগ দেখানোর স্বভাবটা এবার একটু কমাও ডার্লিং। বয়সে আমি তোমার বড়, তার উপর হবু বর, গায়ে হাত তোলাটা কি ঠিক? ছাড়ো, হাত ছাড়ো, অসভ্য ইতর। ধমকে উঠল মেহেরিন। আদর করে বলো, নইলে ছাড়বো না। একা পেয়ে সুযোগ নিচ্ছ? যদি বলি নিচ্ছি, কি করবে? পারবে আমার সঙ্গে? কি মনে হয় তোমার? রাগের চোটে মুখ লাল হয়ে গেল মেহেরিনের। কপালে বিন্দু বিন্দু ঘাম। পরিস্থিতি অন্যদিকে মোড় দিচ্ছে বুঝতে পেরে হাত ছেড়ে দিল মাহমুদ। আত্মসমর্পণের ভঙ্গিতে হাত উপরে তুলে বলল, আচ্ছা ঠিক আছে, বাদ দাও, চলো তোমাকে বাসায় পৌঁছে দেই। কোনো দরকার নেই, তোমার মতো অসভ্য ইতরকে আমি এক ফোঁটাও বিশ্বাস করি না। তাই নাকি? চট করে আবার কাছে এগিয়ে গেল মাহমুদ, কিন্তু এবার আর পূর্বের ন্যায় সুযোগ দিল না মেহেরিন। তৎক্ষণাৎ জোরে সোরে একটা ধাক্কা মারল মাহমুদকে। ধাক্কা খেয়ে ছিটকে দুহাত পেছনে গিয়ে পড়ল সে। চোখজোড়া বিস্মিত হতবাক। মেহেরিন এমন কাজ করবে সে ভাবতেই পারেনি। লোহার দরজার বন্ধ পাটটার সাথে গিয়ে কনুইয়ে বাড়ি লাগলো। ব্যথায় চোখ বন্ধ করে অস্ফুট স্বরে কোকিয়ে উঠল সে। তথাপি হাত সোজা করে মালিশ করতে করতে বলল, ইউ নিড লাভ। দিন দিন ভায়োলেন্ট হয়ে যাচ্ছ তুমি। এক ফোঁটা রাগ যদি তার কণ্ঠে থাকতো। অসহ্য রাগে দাঁতে দাঁত ঘষল মেহেরিন।
এমন বেহায়া নির্লজ্জ মানুষ সে জীবনেও দেখেনি। মার খেয়েও ভালোবাসার কথা বলছে। হাতের ব্যাগটি মাটিতে ফেলে দিয়ে চেঁচিয়ে উঠে বলল, তুমি আমাকে পিছু ছেড়ে দিলেই তো আমি নর্মাল হয়ে যাই। আমার লাইফটাকে হেল্প করে দিচ্ছ তুমি। কতবার বলেছি দরকার নেই আমার কারোর ভালোবাসার, তবুও কেন পেছনে পড়ে আছো? একা আছি, বেশ আছি। আচ্ছা ঠিক আছে, চলো তোমাকে পৌঁছে দেই। খবরদার, এক পাও এগোবে না তুমি। আমি একাই যেতে পারবো। অতঃপর মাহমুদকে কিছু বলার সুযোগ না দিয়ে গটগট করে একাই বেরিয়ে গেল সে। মাহমুদ আঘাতপ্রাপ্ত জায়গাটা মালিশ করতে করতে পিছু নিল, কিন্তু তার পৌঁছানোর আগেই গাড়ি স্টার্ট দিয়ে দিল মেহেরিন। বাধ্য হয়ে নিজের গাড়ির কাছে ফিরে আসতে হলো মাহমুদকে। দীর্ঘশ্বাস ছেড়ে বিড়বিড় করে বলল, একেই বোধহয় চোরের মায়ের বড় গলা বলে। পরের দিন মাহমুদের বাসা থেকে ফেরার পর টানা 3 দিন অফিসে যায়নি মেহেরিন। গতকালও শরীর খারাপের অজুহাত দিয়ে কামাই করেছে। সোহাগ ফোন করতেই জানালো অসুস্থ, জ্বর, মাথা ব্যথা, অথচ কণ্ঠ শুনে মনে হলো দিব্যি সুস্থ সে। খটকা লাগলো মাহমুদের। সোহাগকে নিয়ে আজকে আবারও ফোন করালো, কিন্তু রিসিভ করলো মেহেরিন। কি বুঝলে সোহাগ? সোহাগ ফোন রাখতেই তাকে উদ্দেশ্য করে কথাটা জিজ্ঞেস করলো মাহমুদ। তার চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট। কিছুই বুঝতে পারছি না। আমি গতকাল রাতেও ফোন দিয়েছিলাম, বলল ব্যস্ত। তাড়াহুড়ো করেই ফোন কেটে দিল। বিচলিত চেহারা নিয়ে জিহ্বা দিয়ে ঠোঁট ভেজালো মাহমুদ। গতকাল রাত থেকেই হঠাৎ করে এক অদ্ভুত রকমের অনুভূতি হচ্ছে তার। কোনো কারণ ছাড়াই মনটা খচখচ করছে। কেন এমন হচ্ছে সে নিজেও জানে না, কিন্তু ভীষণ অস্থির অস্থির লাগছে। সময় নষ্ট না করে টেবিলের ওপর রাখা গাড়ির চাবিটা নিয়ে বেরিয়ে পড়ল। পেছন থেকে সোহাগ চেঁচিয়ে জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছে, কিন্তু জবাব দেওয়ার অবকাশ হলো না তার। 3-4 বার বেল বাজানোর পরেও ভেতর থেকে কোনো সাড়া নেই। আবার বাজালো মাহমুদ। বিনা কারণেই বুক ধড়ফড় করছে তার। কপালের কাছে বিন্দু বিন্দু ঘাম জমেছে। হাতের উল্টো পিঠ দিয়ে ঘাম মুছে নিয়ে ফের বেল বাজালো সে, কিন্তু এবারেও কোনো সাড়া পাওয়া গেল না। অতঃপর দরজায় দাঁড়িয়ে মেহেরিনের নাম্বারে ডায়েল করলো। সুইচ অফ। টেনশনে অস্বস্তিতে কপাল কুঁচকে গেল মাহমুদের। অগত্যা পাশের ফ্ল্যাটে বেল বাজালো। মাঝবয়সী এক ভদ্রমহিলা দরজা খুলে হাসি মুখে অভিবাদন জানালো তাকে। যদিও আগে কখনো মাহমুদের সঙ্গে কথাবার্তা হয়নি, তথাপি মেহেরিনের কলিগদের মোটামুটি সবাইকেই চেনেন ভদ্রমহিলা। মাহমুদ সময় নষ্ট না করে সরাসরি জিজ্ঞেস করল মেহেরিন কোথায় গেছে তিনি জানেন।